প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাছে অথবা দূরে যে যেখানে বসে আমাদের আজকের ক্লাসটি করছো, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হুমায়ুন কবির। আজ আমরা বাংলা দ্বিতীয় পত্রের অর্থাৎ ব্যাকরণ অংশের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব, আর তার নাম কারক। অর্থাৎ কারক কি, কারক কাকে বলে, এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব। এবং আমি বিশ্বাস করি তুমি যদি মনোযোগ সহকারে আজকের ক্লাসটি করো, তাহলে আর নিশ্চয়ই কোনোদিন বলবে না ইস, কারক বুঝি না। তাহলে চলো বন্ধুরা, আমরা আজকে কারক সম্পর্কে বিস্তারিত জেনে নিই। কারক কাকে বলে? বন্ধুরা, কয়েকটি সাধারণ তথ্য তোমাদেরকে একটু জানিয়ে রাখি যে বাংলা ব্যাকরণে কতগুলো ধ্বনি বা সাউন্ড মিলে যখন কোনো অর্থ প্রকাশ করে, তখনই আমরা তাকে বলি কিন্তু শব্দ বা ওয়ার্ড। আবার কতগুলো শব্দ বা ওয়ার্ড মিলে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে, তখনই তার নাম বাক্য বা সেন্টেন্স। আর যে কোনো বাক্যের অপরিহার্য পদ হলো ক্রিয়াপদ। অর্থাৎ কোনো একটি বাক্য, তার মধ্যে অবশ্যই একটি পদ থাকবে, সেটির নাম ক্রিয়াপদ বা ভার্ব। আর বাক্যের সেই ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্কের নামটাই হলো কারক। তাহলে আমরা কি বুঝলাম? যে কোনো একটি বাক্যের মধ্যে থাকে ক্রিয়াপদ, আর ওই ক্রিয়াপদটির সাথে বাক্যের যে অন্যান্য পদ, বিশেষ করে নামপদ। নামপদ মানে কি? নামপদ মানে হলো বিশেষ্য, সর্বনাম। এদের সাথে ওই বাক্যের ক্রিয়ার যে সম্বন্ধ, যে রিলেশনশিপ, সেটার নামই কারক। তাহলে কারক কিন্তু বন্ধুরা জানলাম একটি সম্পর্কের নাম, একটি রিলেশনশিপের নামই কারক। রিলেশনশিপটা কার কার মধ্যে? বাক্যের ক্রিয়াপদের সাথে নামপদের মধ্যে। একটি বাক্য দিয়ে তোমাদেরকে স্পষ্ট করছি, দেখো। মা দুপুরবেলা হাঁড়ি থেকে হাতা দিয়ে ক্ষুধার্ত ব্যক্তিকে ভাত বেড়ে দিয়েছিলেন। একটি বাক্য। এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ আছে বেড়ে দিয়েছিলেন, এবং এই বেড়ে দিয়েছিলেন ক্রিয়াপদটির সাথে বাক্যের যে অন্যান্য পদ, এই যে মা, দুপুরবেলা, হাঁড়ি, হাতা, ক্ষুধার্ত ব্যক্তি, ভাত, এদের প্রত্যেকের কিন্তু একটি সম্পর্ক আছে। বন্ধুরা দেখো ব্যাপারটা, এই যে মাঝখানে আছে ক্রিয়াপদ বেড়ে দিয়েছিলেন, তাহলে এই ক্রিয়ার সাথে বাক্যের অন্যান্য যে পদগুলো আছে সবারই একটি সম্পর্ক আছে, রিলেশনশিপ আছে। আর এই সম্পর্কের নামটাই হলো কারক। কারক সম্পর্কে আরও কয়েকটি সাধারণ তথ্য তোমাকে একটু জানতে হবে। যে কারক শব্দটি এসছে ক্রি ধাতুর সাথে নক প্রত্যয় যুক্ত হয়ে। নক পরে বাংলা এসে অক হয়ে গেছে, তাহলে ক্রি যোগ নক তৈরি হলো একটি নাম শব্দ কারক। আর কারক অর্থ বাক্যে যা ক্রিয়া সম্পাদন করে। এর মানে কি? এর মানে হলো ওই যে বাক্যের ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক, সেই সম্পর্কটাই আমাদেরকে জানিয়ে দেয়। এটাই হলো কারক। বাংলায় কারক এসছে সংস্কৃত ভাষারীতি থেকে। কারক আলোচিত হয় শব্দতত্ত্বে বা রূপতত্ত্বে বা মরফোলজিতে। ক্রিয়ার সাথে পদগুলোর সম্বন্ধ 6 রকমের। আমরা সম্পর্কের কথা বলছিলাম। কারক মানে একটা সম্পর্ক, আর এই সম্পর্ক কয় রকমের হয়? 6 রকমের। সেই জন্যই কিন্তু কারক 6 প্রকার। আমরা জানি সেটা। এই যে কর্তৃকারক বা কর্তাকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক। তাহলে বন্ধুরা, কারকের শ্রেণী বিভাগটা আমরা জেনে নিলাম যে 6 ধরনের সম্পর্ক, এই জন্য কারকও 6টি। এবার কারক ভালো মতো বোঝার জন্য, অর্থাৎ ক্রিয়ার সাথে অন্যান্য পদগুলোর সম্পর্কটা বোঝার জন্য তোমাকে এই ছবিটা ভালো মতো একটু বুঝতে হবে। এই ছবিটা দেখে তোমার কি আইডিয়া, তোমার ভাবনা কি, চিন্তা কি ছবিটা দেখে? দেখো তো, আমরা এই ছবিটা দেখে যদি অ্যানালাইসিস করতে চাই, তাহলে আমরা বলবো এটি একটি পরিবার। এই যে দেয় আছে, এটি একটি সুখী পরিবার। এই যে দুই পাশে দুজন বয়স্ক লোক আছেন, তারা পরিবারের নিশ্চয়ই কর্তা, যেহেতু বেশ বয়স্ক, চুলদাড়ি পেকে গেছে, পরিবারের কর্তা। আর এই যে ভদ্রলোক নিশ্চয়ই তাদের দুইজনের পুত্র বা ছেলে। তার পাশে যিনি আছেন, আমরা বুঝতেই পারছি তিনি তাদের দুজনের পুত্রবধূ। এই যে একজন, দুজন, তিনজন, এরা এই বয়স্ক লোক দুজনের নাতি নাতনি। তাদের আবার আছে একটা পোষা কুকুর, একটা পোষা বিড়াল। এই যে দেখো, একটি পরিবার, পরিবারের মধ্যে অনেকগুলো সদস্য আছে এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের একটি সম্পর্ক আছে। কেন ছবিটার কথা বললাম? এবার দেখো, আমাদের যে বাক্যটি মা দুপুরবেলায় হাঁড়ি থেকে হাতা দিয়ে
ক্ষুধার্ত ব্যক্তিকে ভাত বেড়ে দিয়েছিলেন, এটাও একটি পরিবার। প্রথম তথ্য বন্ধুরা মনে রেখো, একটি বাক্য মানে একটি পরিবার। বাক্যের ক্রিয়া ওই পরিবারের প্রধান। ওই পরিবারে আমরা পেয়েছিলাম বয়স্ক দুজন, পরিবারের প্রধান। আর আমার ক্রিয়াপদ হলো তাহলে বাক্যের প্রধান, অর্থাৎ বাক্যের প্রাণ। আর পরিবার প্রধান বা ক্রিয়ার সাথে বাক্যের অন্যান্য পদগুলোর সম্পর্কের নামই হচ্ছে কারক। যেমন আমরা ওই ছবিতে পেয়েছিলাম বয়স্ক লোক দুজনের, কেউ ছেলে, কেউ ছেলের বউ, কেউ নাতি নাতনি। এখানে ওই ক্রিয়ার সাথে অন্যান্য পদগুলোর সম্পর্ক থাকবে। সম্পর্কটা আমরা জানবো কিভাবে? এই যে বাক্যের ওই ক্রিয়াকে বুদ্ধিদীপ্ত কিছু প্রশ্ন করে, আই রিপিট, বুদ্ধিদীপ্ত বা ইন্টেলেকচুয়াল প্রশ্ন করে। তুমি যদি বোকার মতো প্রশ্ন করো ক্রিয়াপদকে, তাহলে কিন্তু কারক নির্ণয় ভুল হয়ে যাবে। বুদ্ধিদীপ্ত প্রশ্ন করতে হবে সম্পর্কটা বের করার জন্য, যে ক্রিয়ার সাথে অন্যান্য পদের সম্পর্কটা কি। তাহলে বন্ধুরা আমরা এই 4টি তথ্য একটু আরেকবার মনে রাখি। যে কোনো একটি বাক্য মানে একটি পরিবার। বাক্যের ক্রিয়া হলো পরিবারের প্রধান, আর ওই ক্রিয়ার সাথে বাক্যের অন্যান্য পদগুলোর কোনো না কোনো একটি সম্পর্ক আছে। আর সম্পর্কটা আমরা বের করব কিভাবে? কতগুলো প্রশ্ন করে। কি জাতীয় প্রশ্ন দেখি? এই যে প্রথম প্রশ্নটি আমরা ক্রিয়াকে করব, যেমন এই বাক্যে বেড়ে দেওয়ার কাজটি কে করেছিলেন? দেখো, মা দুপুরবেলায় হাঁড়ি থেকে হাতা দিয়ে ক্ষুধার্ত ব্যক্তিকে ভাত বেড়ে দিয়েছিলেন, যে বাক্য, সেই বাক্যের ক্রিয়াকে প্রশ্ন করলাম যে বেড়ে দেওয়ার কাজটি কে করেছিলেন। উত্তর কি? মা করেছিলেন। তাহলে মা কর্তা, বেড়ে দেওয়ার কাজটি মা করেছেন। মা সাবজেক্ট বা কর্তা, আর এই কর্তার সাথে ওই ক্রিয়ার সম্পর্কটার নামই হলো কর্তৃকারক। এবার পরের প্রশ্ন, মা কি বেড়ে দিয়েছিলেন? ওই যে বাক্যে উত্তর আছে, ভাত বেড়ে দিয়েছিলেন। মা যে জিনিসটা বেড়ে দিয়েছিলেন সেটাই এখানে কর্ম, অর্থাৎ ভাত কর্ম, এবং এই ভাতের সাথে ওই ক্রিয়ার সম্পর্কটার নাম হচ্ছে কর্মকারক। এবার তৃতীয় প্রশ্ন, মা কিসের দ্বারা ভাত বেড়ে দিয়েছিলেন? যন্ত্রটা কি, উপকরণটা কি? ওই যে বাক্যে আমরা পেয়েছি হাতা দিয়ে, মানে হাতল দিয়ে, অর্থাৎ চামচ এ জাতীয় কিছু। তাহলে মা কিসের দ্বারা ভাত বেড়ে দিয়েছিলেন? হাতা। এটাই হলো করণ, এর সাথে ক্রিয়ার সম্পর্কের নামই হলো করণকারক। তাহলে বন্ধুরা দেখো, আমরা 3টি প্রশ্ন খুব ইন্টেলেকচুয়ালি করলাম ক্রিয়াপদকে। কাজটি কে করছে? উত্তর পেলাম কর্তা, তো কর্তৃকারক। কর্তা কি কাজ করছে? উত্তর পেলাম, তো হলো কর্ম, অর্থাৎ কর্মকারক। তৃতীয় প্রশ্ন করলাম কর্তা কি দ্বারা কাজটি করছে? উত্তর পেলাম, তো সেটা হবে করণকারক। এবার আমরা চতুর্থ প্রশ্ন করব, মা কাকে ভাত বেড়ে দিয়েছিলেন? কাকে ভাতটি দিয়েছিলেন, ভাতগুলো দিয়েছিলেন? উত্তর এসছে ক্ষুধার্ত ব্যক্তিকে। এই যে ক্ষুধার্ত ব্যক্তিকে ভাতটা দিলেন, ক্ষুধার্ত ব্যক্তি উপকৃত, এই জন্য এটা হলো সম্প্রদানকারক, যিনি সুবিধাটা পেলেন। এরপরে প্রশ্ন করছি, মা কোথা থেকে ভাত বেড়ে দিয়েছিলেন? অর্থাৎ ভাতের উৎস কি, কোন জায়গা থেকে ভাতটা মা দিয়েছিলেন? এই যে হাঁড়ি থেকে। হাঁড়িটা একটা উৎস, সোর্স, ওই জায়গার থেকে ভাতটা দিয়েছিলেন, এই জন্য হাঁড়িটা হলো অপাদান। আর মা কখন ভাত বেড়ে দিয়েছিলেন, সময়টা, এই যে দুপুরবেলায়, এটা একটা অধিকরণ। দুপুরবেলায় দেখো, অধিকরণ কারক। কত সহজে বন্ধুরা 6টা প্রশ্ন করে আমরা 6টা কারক নির্ণয় করে ফেলতে পারি। যে কোনো বাক্য পেয়ে বাক্যের ক্রিয়া খুঁজে বের করব, বের করে ক্রিয়াকে একের পর এক প্রশ্ন করে যাব, যে কাজটা কে করে, যদি উত্তর পাই হয়ে যাবে কর্তা। কর্তা কি কাজ করে, যদি উত্তর পাই হয়ে যাবে কর্ম। কর্তা কি দ্বারা কাজটি করে, যদি উত্তর পাই হয়ে যাবে করণ। আর যদি কাউকে দান করা বোঝায় তাহলে হয়ে যাবে সম্প্রদান। আর কোন উৎস থেকে, কোন সোর্স থেকে কাজটি হচ্ছে সেটা থাকলে হবে অপাদান। আর কোন সময়ে কাজটি ঘটছে, কোন জায়গায় ঘটছে, এরকম কিছু থাকলে হয়ে যাবে অধিকরণ। এই সাধারণ 6টি তথ্য, 6টি প্রশ্ন আমরা কিন্তু বন্ধুরা জানলাম। এবার আমরা এর বিস্তারিত আলোচনায় যাব। প্রথমে যাচ্ছি, কর্তৃকারক কাকে বলে? কর্তৃকারক কাকে বলে? দেখো, যে বিশেষ্য বা সর্বনাম পদ বাক্যে ক্রিয়া সম্পাদন করে তাকে বলে কর্তা বা সাবজেক্ট, অর্থাৎ যে কাজটি করে, বাক্যে যে কাজ করছে সেই হলো কর্তা। আর ওই কর্তার সাথে বাক্যের ক্রিয়ার সম্পর্কের নাম কারক। বন্ধুরা,
বারবার করে বলছি, কিন্তু কারক মানে একটা সম্পর্ক, সম্বন্ধ, রিলেশনশিপ। কর্তার সাথে ক্রিয়ার সম্পর্কে নামই করছি কারক। যেমন দেখো, ছেলেরা বল খেলে, কাজটা কি, ক্রিয়াটা কি, খেলে। প্রশ্ন, খেলার কাজটি কে করে? এই যে ছেলেরা, খেলার কাজটি করছে ছেলেরা, তাহলে ছেলেরা কর্তা, এবং এটা হয়ে গেল কর্তৃকারক। আরেকটি উদাহরণ দেখো, গায়ে মানে না আপনি মোড়ল। বাক্যের ক্রিয়া কোনটা? যে মানে, মানে না মানে কে মানে না, কারা মানে না? গায়ে, গায়ে মানে গ্রামবাসী, গ্রামবাসী মানছে না, তাহলে এই যে না মানার কাজটা করছে গ্রামবাসী, তারা কর্তা, ফলে গায়ে হয়ে গেল কর্তৃকারক। আবার দেখো, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, ক্রিয়া কোনটা? দেখাচ্ছেন। প্রশ্ন, দেখার কাজটি কে করছে? শিশু, দেখছে শিশু, শিশু কর্তা, মানে কর্তৃকারক হবে। কে দেখাচ্ছেন? মা, মাও কর্তৃকারক হবে, কারণ এখানে দুজন কর্তা। বন্ধুরা, ক্রিয়ামূল বা ধাতু চ্যাপ্টারে এবং ক্রিয়াপদ চ্যাপ্টারে তোমরা কিন্তু পড়েছিলে প্রযোজক কর্তা বা প্রযোজ্য কর্তা ব্যাপারটি। অর্থাৎ কোনো একটি কাজ একজন যদি আরেকজনকে দিয়ে করায়, তাহলে যে কাজটি করলো সে হলো প্রযোজ্য, আর যে কাজটি করালো সে হলো প্রযোজক। দেখো এখানে, দেখছে শিশু সে প্রযোজ্য, আর তাকে দেখাচ্ছেন মা সে হলো প্রযোজক। এখানে কিন্তু দুজনই কর্তা, মা কর্তা এবং শিশুও কর্তা। আর চাঁদটি হলো কর্ম, তাহলে কর্ম কি? এবার আমরা যাব সেই কর্মকারকে। বন্ধুরা, কর্মকারক কাকে বলে? দেখো, কর্তা যা করে, অর্থাৎ কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে, সেটি কর্ম বা অবজেক্ট। অর্থাৎ কর্তা যে কাজটি করে সেটাই। যেমন আমাকে যদি বলো আমি শিক্ষকতা করি, তাহলে ওই কি, আমার পেশা কি? শিক্ষকতা, ওটাই আমার কর্ম। তোমার বাবা কি করেন? ব্যবসা করেন, তাহলে ব্যবসাটাই তার কর্ম। অর্থাৎ যার পেশা বা প্রফেশন, যে কাজটি করছেন সেই কাজটি তার কর্ম। তাহলে কর্তা যা করে, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে, সেটি কিন্তু হলো অবজেক্ট বা কর্ম। আর ওই কর্মের সাথে ক্রিয়ার সম্পর্কে নামই কর্মকারক। যেমন দেখো, শায়লা বই পড়ে, ক্রিয়া কোনটা? পড়ে, পড়ার কাজ। প্রশ্ন, প্রথম প্রশ্ন ওই যে আগে কর্তা চিনব, পড়ার কাজটা কে করে? শায়লা, তাহলে কর্তা। শায়লা কি পড়ে? বই, এই বইটাই হলো কর্ম, এবং এই বইয়ের সাথে পড়ের সম্পর্ক নাম কর্মকারক। কর্মের সাথে ক্রিয়ার সম্পর্কে নামই কর্মকারক। দেখো, বাবা আমাকে একটি কলম দিয়েছেন, ক্রিয়া কোনটা? দিয়েছেন। প্রথম প্রশ্ন করব, দেওয়ার কাজটি কে করেছেন? এই যে বাবা, তাহলে বাবা যেহেতু দিয়েছেন, দেওয়ার কাজ করেছেন, তিনি কর্তা। কি দিয়েছেন? কলম, ওটা একটা কর্ম, কর্মকারক হবে। কাকে দিয়েছেন? আমাকে, ওটাও কিন্তু একটা কর্ম। বন্ধুরা, এই যে দুটো কর্ম কিন্তু এখানে আছে, আমাকে নিচে দাগ থাকলেও কর্মকারক হবে, কলমের নিচে দাগ থাকলেও কর্মকারক হবে, কারণ এই দিয়েছেন ক্রিয়াটা দ্বিকর্মক। এখানে দুটো কর্ম, একটি হলো ব্যক্তিবাচক বা গৌণ কর্ম, আরেকটি হলো বস্তুবাচক বা মুখ্য কর্ম। তাহলে এই আমাকে বা কলম দুটোই কিন্তু আমরা পেলাম কর্মকারক। এবার দেখি আরেকটা, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, ক্রিয়া কোনটা? লিখেছেন। প্রশ্ন, লেখার কাজ কে করেছেন? রবীন্দ্রনাথ, তাহলে কর্তা। রবীন্দ্রনাথ কি লিখেছেন? গীতাঞ্জলি, এই যে কর্ম, তাহলে গীতাঞ্জলির নিচে দাগ থাকলে হয়ে গেল কর্মকারক। তাহলে বন্ধুরা, আমরা জানলাম কর্মকারক কি। এক কথায়, কর্তা যা করে, কর্তা যে জিনিসটাকে আশ্রয় করে কাজ করে, সেটাই হলো তার কর্ম, আর ওই কর্মের সাথে ক্রিয়ার সম্পর্কে নামই কর্মকারক। চলে যাচ্ছি বন্ধুরা, তৃতীয় কারক আমাদের করণ। করণ কারক কাকে বলে? দেখো, করণ শব্দটির অর্থ যন্ত্র, সহায়ক, মাধ্যম বা উপায়। সুতরাং কর্তা যা দিয়ে ক্রিয়া সম্পাদন করে তাই করণ বা করণ কারক। ব্যাপারটি কিন্তু খুব সহজ। যিনি কাজ করেন তিনি কর্তা, কর্তা যে কাজটি করেন কাজটির নাম কর্ম, আর যে জিনিসটার দ্বারা, যে যন্ত্রের দ্বারা কাজটি করেন, যে উপকরণের দ্বারা কাজটি করেন, সেটাই হলো করণ। অর্থাৎ যে মাধ্যমে, যার সাহায্যে কাজটি করলেন। দেখো উদাহরণ, জগতে কীর্তিমান হও সাধনায়, আন্ডারলাইন করা আছে সাধনায়, এটা করণ কারকের উদাহরণ। কিভাবে হলো দেখো,
ওই যে পদ্ধতি কিন্তু একটাই, বাক্যের ক্রিয়া খুঁজে বের করব, তাকে ইন্টেলেকচুয়াল প্রশ্ন করব একের পরে এক। জগতে কীর্তিমান হও সাধনায়, ক্রিয়া কোনটা? হও, কাজটি হলো হওয়া। প্রথম প্রশ্ন, হওয়ার কাজ কে করবে? নাই, কর্তা নাই, তুমি বা অন্য কেউ। কি হবে? কীর্তিমান, তাহলে এটার দাগ থাকলে কর্ম হতো। কিভাবে হবে? সাধনায়, মানে সাধনার দ্বারা। এই যে সাধনার মাধ্যমে, সাধনার দ্বারা কীর্তিমান হবে, এই জন্য সাধনায় হলো করণকারক। সাধনায় হলো করণকারক। আরেকটু উদাহরণ দেখি। টাকায় সব হয়, ক্রিয়া কোনটা? হয়। প্রশ্ন, কি হয়? মানে হওয়ার কাজটা কে করে? নাই, কর্তা নাই। কি হয়? সব হয়। সবের নিচে দাগ থাকলে হতো কর্মকারক। কিসের দ্বারা হয়? টাকার দ্বারা হয়, টাকার মাধ্যমে, টাকার সাহায্যে। টাকা এখানে উপকরণ, এই জন্য টাকা হয়ে গেল করণকারক। বন্ধুরা বুঝতে পারছি ব্যাপারটা, যে করণ মানে কিন্তু একটা যন্ত্র, একটা উপায়, একটা মাধ্যম, যেটার দ্বারা কর্তা কাজটা করেন। আরেকটি উদাহরণ দিচ্ছি। আমি তারে চোখে দেখিনি, ক্রিয়া কোনটা? দেখিনি, মানে কাজটা হলো দেখা। কে দেখে নাই? আমি, তাহলে কর্তা। আমি কাকে দেখি নাই? তারে, এটা দাগ থাকলে কর্ম। কিসের দ্বারা দেখি নাই? এই যে চোখে। চোখ একটা যন্ত্র, এখানে চোখ একটা মাধ্যম, চোখের দ্বারা আমি তাকে দেখি নাই, এই জন্য চোখে হয়ে গেল করণকারক। বন্ধুরা, ফুলে ফুলে ঘর ভরেছে, আরেকটি উদাহরণ। ক্রিয়া কোনটা? ভরেছে। ভরার কাজটি কে করেছে? নাই। ভরার কাজটি কে করেছে? নাই। কিসের দ্বারা ভরেছে? ফুলের দ্বারা। ফুলে ফুলে, এই যে ফুলের দ্বারা, ফুল এখানে উপকরণ, এই উপকরণ দ্বারা ঘরটি ভরে গেছে। তাহলে বন্ধুরা, আমরা এই যে করণকারকটা খুব সহজে বোঝা যায়, এটা যে যন্ত্র বা যে উপকরণ দ্বারা কর্তা কাজটি করে, সেটাই হলো আমার করণকারক। এই উদাহরণগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলে যাচ্ছে আমরা আমাদের চতুর্থ কারক, সম্প্রদানে। এই কারকটি নিয়ে কিন্তু বিতর্ক আজকে থেকে না, সে বহুত আগে থেকেই বিতর্ক আছে। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর সম্প্রদান কারক স্বীকার করতে চাননি। তিনি সম্প্রদান কারক বলে বাংলা ব্যাকরণে কোনো কারক থাকুক, তার এর পক্ষে মত ছিল না। এবং অনেক ব্যাকরণবিদ, ভাষাতাত্ত্বিকও সম্প্রদান কারককে স্বীকার করেন না। তারা মনে করেন সম্প্রদান কারক নামে কোনো কারক থাকার দরকার নেই, এটা আসলে নিমিত্ত কারক। তা আমরা আজকে ওই বিতর্কে যাচ্ছি না। আমরা সম্প্রদান কারক যেহেতু সংস্কৃত ভাষারীতিতে ছিল, বাংলা ব্যাকরণেও রয়ে গেছে দীর্ঘদিন থেকে, আমরা এটা জানি যে কাউকে যদি সত্য ত্যাগ করে অধিকার ছেড়ে দিয়ে দান করা হয়, তাহলে যাকে দান করা হলো সেটাই হলো সম্প্রদান কারক। বন্ধুরা, ব্যাপারটা আরেকটু দেখো। আমার অধিকার ছেড়ে দিয়ে, অর্থাৎ সত্য ত্যাগ করে আমি যদি কাউকে কিছু দান করি, তাহলে যাকে দান করলাম তিনি হবেন সম্প্রদান কারক। এই যে যাকে দান করলাম বা যাকে অর্চনা করলাম, সাহায্য করলাম, তিনি হবেন সম্প্রদান কারক। দেখো, ভিক্ষুককে ভিক্ষা দাও, ওই যে আবারও সিস্টেমে যাব আমরা। ক্রিয়া কোনটা? দাও, কাজটা হলো দেওয়া। প্রশ্ন, প্রথম প্রশ্ন আমাদের, দেওয়ার কাজটা কে করেন? নাই, কর্তা নাই। কি দেবেন? কি দেন? ভিক্ষা, তাহলে কর্ম। কাকে? ভিক্ষুককে। প্রথমে কিন্তু মনে হচ্ছিল যে এটা একটা কর্ম, কিন্তু যেহেতু ওই যে সত্য ত্যাগ করে দান করলাম, অধিকার ছেড়ে দিয়ে, এটা আর ফেরত নেব না, এই কারণে এটা কিন্তু হয়ে গেল সম্প্রদান। বন্ধুরা, প্রথমত কিন্তু ভিক্ষুকও এখানে কর্ম, কথাটা ভালো করে বুঝে নাও। ভিক্ষুককে ভিক্ষা দাও, কাজটা হলো দেওয়া। যিনি দেওয়ার কাজটি করবেন তিনি কর্তা। কি দেবেন? ভিক্ষা, এটা একটা কর্ম। কাকে দেবেন? ভিক্ষুককে, এটাও কিন্তু কর্ম। কিন্তু ওই যে বললাম, সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী যদি সত্য ত্যাগ করে কাউকে দান বোঝায়, তখন সেটাকে বলে সম্প্রদান। এই জন্য ভিক্ষুক কিন্তু হয়ে গেল সম্প্রদান, যদিও আধুনিক ব্যাকরণে এটাকে বলে নিমিত্ত কারক। তা আমরা সেখানে যাচ্ছি না, আমরা এটাকে এখন মনে রাখবো যে যাকে আমরা দান করলাম সত্য ত্যাগ করে, অধিকার ছেড়ে দিয়ে, ওইটাই হলো সম্প্রদান। আরো উদাহরণ দেখো। অন্ধজনে দেহ আলো, ক্রিয়া কোনটা? দেহ। দেহ মানে দেওয়া। দেহ মানে কিন্তু বডি না, দেওয়া। কারণ প্রাচীন রীতিতে ধাতুর সাথে একটা এক্সট্রা, একটা অতিরিক্ত হ যোগ করার রীতি ছিল। যেমন শোনহ, করহ, আসহ, ওইরকম দেহ মানে দাও। তাহলে অন্ধজনে
দেহ আলো, অন্ধজনকে আলো দাও। কাজটা হলো দেহ মানে দেওয়া। প্রথম প্রশ্ন, দেওয়ার কাজটা কে করবে? নাই, কর্তা নাই, তাহলে এখানে কর্তৃকারক হবে না। কি দেবে? আলো, আলোয় দাগ থাকলে কর্মকারক। কাকে দেবে? অন্ধজনে। প্রথমত এটাও কিন্তু কর্মকারক, কিন্তু ওই যে আমি সত্য ত্যাগ করে তাকে দান করছি, এই আলো দেয়া মানেই যে তাকে লাইট দেয়া এরকম না। অন্ধজনকে আলো দেয়া অর্থাৎ তাকে সাহায্য করা বিভিন্নভাবে, এটা হলো অন্ধজনের দেহ আলো। সে শিক্ষার দিক থেকে অন্ধ হতে পারে, তাকে জ্ঞান দেওয়া, আলোর পথে নিয়ে আসা, এই হলো অন্ধজনের দেহ আলো, অন্ধজনকে আলো দেয়া। তাহলে অন্ধজনে এখানে হয়ে গেল সম্প্রদান কারক। তোমাদের কিন্তু একটি মানে ভুল প্রবণতা আছে যে কোথাও এরকম ভিক্ষুককে ভিক্ষা বা অন্ধজনের দেহ আলো এরকম দেখলেই তোমরা সোজা সম্প্রদান দিয়ে দাও, কিন্তু একটু খেয়াল করতে হবে যে দাগটা কিসে আছে। যদি ভিক্ষায় দাগ থাকে তাহলে কিন্তু সম্প্রদান কখনো হবে না, সেটা কিন্তু কর্মকারক। আলোতে দাগ থাকলে কিন্তু সম্প্রদান না, সেটা কর্মকারক। পরীক্ষায় এলে একটু ভালো করে খেয়াল করবে আন্ডারলাইন করা কোনটাতে। যাকে আমরা দান করছি শুধু সেটাতেই যদি দাগ থাকে তাহলেই কেবল সম্প্রদান হবে। ক্লিয়ার বন্ধুরা? আচ্ছা, এবার দেখছি আরেকটি উদাহরণ। সমিতিতে চাঁদা দাও। এই যে কাজটা দাও মানে দেওয়া, কে দেবে? নাই, কর্তা নাই। কি দেবে? চাঁদা, এটা কর্ম। এই যে কোথায়? সমিতিতে। কাকে? সমিতিকে। অর্থাৎ এই চাঁদা কিন্তু আমি যে আবার চাঁদা কিন্তু বন্ধুরা দুই ধরনের আছে। একটি চাঁদা হলো মাসিক চাঁদা, ওই টাকাগুলো জমা হয় আবার আমি ফেরত পাবো, হ্যাঁ, ওটা কিন্তু হলে আবার সম্প্রদান হবে না। সম্প্রদান তখনই হবে যেটা একদম সত্য ত্যাগ করে দান করে দেয়া। কোনো অসহায় ব্যক্তিদেরকে ভলান্টারি সার্ভিস দেয়া, তাদেরকে সাহায্য করার জন্য যে সমিতিগুলো আছে সেই জায়গায় যদি একদম সত্য ত্যাগ করে দান হয়ে যায়, যে একেবারে দান করে দেয়া, ওটার ফেরতযোগ্য না, তাহলে সেটা সম্প্রদান হবে। সমিতিতে চাঁদা দেয়া, তাহলে এটা সম্প্রদান কারক। বন্ধুরা চলে যাচ্ছে আমরা আমাদের পঞ্চম কারক, অপাদান কারক। এই কারকটা বোঝা আরো সহজ। কারণ কি? এই যে দেখো, ক্রিয়ার উৎসকেই বলে অপাদান। অর্থাৎ যে কাজটি হয় কোন জায়গা থেকে কাজটি হচ্ছে, সোর্সটা কি, উৎসটা কি, এটাতে যদি দাগ দেওয়া থাকে তাহলে সেটা হবে অপাদান কারক। দেখো, যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, ভীত ইত্যাদি বোঝায় তাকে অপাদান কারক বলে। ওরে বাবারে, সংজ্ঞাটা অনেক কঠিন মনে হচ্ছে না? একদম সহজ করে দিচ্ছি। দেখো, বলছে যে যা থেকে, অর্থাৎ মনে করো এমন একটি জায়গা, এমন একটি সোর্স, যে জায়গা থেকে কিছু বিচ্যুত হয়, পড়ে গেল, তাহলে ওই জায়গাটা হবে অপাদান। যদি ওখান থেকে গৃহীত হয়, ওই জায়গায় কিছু রিসিভড হয়, গ্রহণ করা হয়, গৃহীত হয়, তাহলে সেটা অপাদান হবে। ওখান থেকে যদি কিছু জাত হয় মানে উৎপন্ন হয়, তাহলে সেটা অপাদান হবে। ওখান থেকে যদি কিছু বিরত হয়, প্রোটেক্টেড হয়, থেমে যায়, আটকানো হয়, সেটা অপাদান হবে। ওই জায়গার থেকে যদি কিছু স্টার্ট করে, আরম্ভ হয়, তাহলে ওই জায়গাটা অপাদান হবে। ওখান থেকে যদি কিছু দূরীভূত হয়, দূর হয়ে যায়, তাহলে ওই জায়গাটা অপাদান হবে। আবার ওখান থেকে যদি ভয় আসে, আমরা ভয় পাই ওই জায়গার থেকে, তাহলে ওই জায়গাটা বা ওই সোর্সটা অপাদান হবে। তাহলে বন্ধুরা, সংজ্ঞাটা খুব জটিল, অনেকগুলো শব্দ আছে, কিন্তু তুমি খুব সহজ করে মনে রাখো যে কোনো একটি ক্রিয়া বা কোনো একটি কাজ হবে, ওই জায়গার থেকে যদি কিছু উৎপন্ন হয়, কিছু বিচ্যুত হয়, কিছু আরম্ভ হয়, ওখান থেকে যদি ভয় পাই, তাহলে ওই জায়গাটা অপাদান কারক। আমরা কিছু উদাহরণ দিয়ে তোমাকে আরো স্পষ্ট করছি। দেখো, গাড়ি স্টেশন ছাড়লো। ক্রিয়া কোনটা? ছাড়লো। ছাড়লো কোথা থেকে? ওই যে স্টেশন, ওই জায়গা থেকে গাড়িটা আরম্ভ করলো, যাত্রা আরম্ভ করলো, স্টেশন তখন হয়ে গেল অপাদান কারক। আবার দেখো, আমি কি ডরাই সখী ভিখারি রাগ হবে। দেখো, ক্রিয়া কোনটা? ডরাই মানে ভয় পাই। ডরটা আসছে কোত্থেকে? রাঘব থেকে। আচ্ছা, রাঘব কি? রাঘব কে চেনো? রাঘব হলো রামচন্দ্র, অর্থাৎ রঘু বংশের বীর, এই জন্য তার নাম, আরেকটা নাম রাঘব। তাহলে এই যে এখানে বলছে আমি কি ডরাই সখী ভিখারি রাগ হবে, এই বাক্যটি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ মহাকাব্যের একটি চরণ। এখানে বলছে যে আমি কি রাঘবকে ভয় পাই নাকি,
তাহলে ভয়টা যদি আসতো কোন জায়গার থেকে, রাঘব থেকে, তাহলে ওই জায়গার থেকে ভয়টা আসার কথা, এই জন্য ওটা হলো অপাদান কারক। আরেকটি দেখো, সাগর থেকে মুক্তা পাওয়া যায়। এই যে মুক্তা আমি পাচ্ছি, মুক্তা উৎস কি, কোন জায়গার থেকে, সাগর থেকে। ওই জায়গার থেকে আমি মুক্তাটা আহরণ করছি, ওই সোর্সটা হলো সাগর, ওই জায়গার থেকে মুক্তা আমি আহরণ করছি, এই জন্য সাগরটা হলো অপাদান কারক। তাহলে আমরা বন্ধুরা মোটামুটি এইটুক জানলাম অপাদান সম্পর্কে, যে একটি কাজ হবে, কাজটা হওয়ার যে উৎস, যে সোর্সটা, ওটাই হলো অপাদান কারক। ঠিক আছে, আমরা এবার যাচ্ছি আমাদের শেষ কারক, অধিকরণ কারক। 6 নম্বর কারক, অধিকরণ। এটা কিন্তু আমার কাছে সবচেয়ে সহজ কারক মনে হয়। কারণ কি জানো, ওই যে একটি বাক্য মানেই বললাম অবশ্যই একটি ক্রিয়াপদ থাকবে, আর ক্রিয়া মানেই তো একটি কাজ। আর যে কোনো কাজ হতে গেলে কি লাগে, কোনো একটি জায়গা লাগে, নাহলে হবে কোথায়? জল, স্থল, অন্তরিক্ষ, কোনো একটি জায়গায় তো কাজটা হবে। আর কাজটি যে হবে কোনো একটি সময়ও লাগবে, সকাল, দুপুর, সন্ধ্যা, কোনো না কোনো সময় তো কাজটি হবে। তাহলে এই যে একটি কাজ যে জায়গাতে হচ্ছে, ওই জায়গায় একটা অধিকরণ, যে সময়ে হচ্ছে ওটা একটা অধিকরণ, আবার যে বিষয়ে হয় সেটাও অধিকরণ। তাহলে দেখো তো বন্ধুরা, অত্যন্ত সহজ একটি কারক আমাদের অধিকরণ কারক। এই যে সংজ্ঞায় বলছে, বাক্যে যে পদ ক্রিয়ার আধার বোঝায়, আধার আক্ষরিক অর্থ পাত্র, মানে স্থান, কাল বোঝাচ্ছে, অর্থাৎ যে স্থানে, যে সময়ে, যে বিষয়ে ক্রিয়া সম্পাদিত হয় তাকেই বলে অধিকরণ কারক। অর্থাৎ কাজ হবে বা একটা ঘটনা ঘটবে যে জায়গায়, যে সময়ে, যে বিষয়ে, সেটাই হলো অধিকরণ কারক। উদাহরণ দেখি, পুকুরে মাছ আছে। এই যে আছে, কাজটা কি, আছে মানে থাকা। কোথায় আছে, কোন জায়গায়, পুকুরে। কি আছে, মাছ। মাছে দাগ থাকলে কিন্তু বন্ধুরা কর্মকারক হয়ে যেত। কি আছে, মাছ, কর্ম। কোথায় আছে, পুকুরে, ওই জায়গার মধ্যে আছে, এই জন্য এটা হয়ে গেল অধিকরণ কারক। আবার দেখো, সারা রাত বৃষ্টি হয়েছে। কাজটা কি, হওয়া, হয়েছে হওয়া। হওয়ার কাজ কে করেছেন, না এখানে কি হয়েছে, বৃষ্টি। বৃষ্টি আপাতভাবে কিন্তু বৃষ্টিকে আমরা কর্ম পাচ্ছি, কিন্তু বন্ধুরা আমরা যখন কারকের আরেক পর্বে যাব তখন বিস্তারিতটা জানাবো যে বৃষ্টি কিন্তু এখানে কর্তা হয়ে গেছে, অর্থাৎ কর্ম কর্তৃবাচ্যের কর্তা বৃষ্টি। ঠিক আছে, কখন হয়েছে, সারা রাত। এই যে সময়, বৃষ্টি হওয়ার কাজটি কখন হয়েছে, সারা রাত ধরে, তখন এটা সময় বোঝাচ্ছে, হয়ে যাবে অধিকরণ কারক। আবার দেখো, রাকিব গণিতে কাঁচা কিন্তু ব্যাকরণে ভালো। এই যে গণিত একটি সাবজেক্ট, ব্যাকরণ আরেকটি সাবজেক্ট। রাকিব ব্যাকরণে ভালো, ওই বিষয়ে তার একটি দক্ষতা আছে, এই জন্য এটা হয়ে গেল অধিকরণ কারক। তাহলে বন্ধুরা দেখো কত সহজ হলো অধিকরণ কারক। যে একটি কাজ হবে, কাজ হওয়ার যে সময়, যে সময় কাজটি হলো সেটা অধিকরণ কারক, যে জায়গায় কাজটি হলো সেটাই অধিকরণ কারক, আবার যে বিষয়ে কাজটি হলো সেটাই অধিকরণ কারক। তাহলে বন্ধুরা মোটামুটি আমরা 6টি কারক সম্পর্কে ধারণা পেলাম, কারক কি সেটা সম্পর্কে জানলাম। তাহলে আজকের ক্লাস শেষে আরেকবার একটু তোমাদেরকে মনে করিয়ে দিই আমরা কি কি জানলাম, একদম সংক্ষেপে। তুমি নিজেও একটু ঝালাই করে নাও যে আজকের ক্লাস শেষে আমরা আসলে কি জানলাম। নাম্বার 1 জানলাম কারক কি। কারক হলো একটি সম্পর্কের নাম। কার সাথে কার, ক্রিয়াপদের সাথে বাক্যের নাম পদের সম্পর্ক। ওকে, সম্পর্ক কয় রকম, 6 রকম। কর্তৃকারক, বাক্যের কর্তার সাথে ক্রিয়ার সম্পর্কের নাম কর্তৃকারক। কর্মকারক, বাক্যের কর্মের সাথে ক্রিয়ার সম্পর্কের নাম কর্মকারক। করণকারক কি, কর্তা যে জিনিসটার দ্বারা কাজ করে সেটাই করণ, ওই যন্ত্র বা মাধ্যমটাই করণ। সম্প্রদান কি, যদি কাউকে আমি অধিকার ছেড়ে সত্য ত্যাগ করে দান করি সেটা হবে সম্প্রদান। অপাদান কি, একটি কাজ হবে, কাজের যে উৎস বা সোর্স সেটা হলো অপাদান। অধিকরণ কি, যে জায়গাতে, যে সময়ে, যে বিষয়ে কাজটি হচ্ছে সেটি হলো অধিকরণ কারক। বন্ধুরা ধৈর্য ধরে এতক্ষণ ক্লাসটি করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আছো এবং যারা বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রের বিভিন্ন অধ্যায়ের উপর ভিডিও লেকচার চাও, তোমাদের জন্য আছে হুমায়ুস টিউটোরিয়াল। যারা এখনও সাবস্ক্রাইব করনি ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো। আর তাছাড়া বাংলা বিষয়ে তোমার কোনো জিজ্ঞাসা থাকলে তুমি মেইল করতে পারো humayunkabir sjs@gmail.com। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো।